স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। আশি করছে জাতীয় বাজেট ঘোষণার মাস, চলতি বাজেট আর আসছে বাজেটের আগাগোড়া বিশ্লেষণে এতটুকু খামতে নেই কোথাও, কেননা দেশের উন্নয়ন অগ্রগতির পুরোটাই নির্ভর করে বাজেটের উপর। এইসব নিয়ে আজকে আলোচনা বাজেটের আগে পরে। কথা বলতে স্টুডিওতে আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত আপনাদের। জনাব এম এ মান্নান, বাজেট আসার আগে নিয়ম করেই গত 20, 25, 30, 40 বছর ধরে যে রিপোর্টে ছাপা হয় সেটা হচ্ছে এডিপির বাস্তবায়নের একটি প্রতিবেদন। তারা প্রায়ই আমরা দেখি যে এডিপির বাস্তবায়নটি আসলে যে গতিতে হয়েছে সেটা আমাদের খুব কাঙ্ক্ষিত গতি নয়। আমরা যদি সর্বশেষ এডিপির পর্যালোচনা দেখি তাহলে আমরা দেখবো যে 10 মাসে এডিপির 56% বাস্তবায়িত হয়েছে। এই কারণ কি? প্রতি বছরই এই প্রশ্নটি করতে হয়, আবারও এই বছর নতুন করে শুনতে চাইছি যে এডিপি বাস্তবায়নের গতি। খুব পরিচিত একটা বিষয় এবং আমি যেহেতু আমলাতন্ত্রে কাজ করেছি সারা জীবন প্রায়, সুতরাং মাঠ থেকেও দেখে এসেছি। এটা এক্সপ্লেন করা যায় অবশ্য, আপনি একমত হবেন কিনা জানি না, কারণ বছরের শুরুতে জুলাই থেকে যখন শুরু হয় তখন তো সব কিছু পানিতে বাংলাদেশ ঢাকা থাকে, প্রায় বৃষ্টি বাদল থাকে, কাজ করার মতো সিচুয়েশন নয়। তারপর বাজেট পাস হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ক্লারিক্যাল কাজ কিছু করতে হয় আমাদেরকে, এগুলো ডিভাইড করা, বিভাজন করা, বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে পৌঁছে দেওয়া, এইগুলা আমলাতান্ত্রিক স্লথনের যেটা সেইটাও আছে এর মধ্যে। সুতরাং জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাস বাংলাদেশে কিন্তু কাজের কোনো পরিবেশ নেই মোটেও। তখন যদি আমরা এজাইল হতাম আমরা হয়তো সব কিছু মোবিলাইজ করে কাগজপত্র রাখতাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সবসময় এটা করি না। আমরা খুব জাতি হিসাবে খুব একটা যে করিতকর্মা হিসেবে পরিচিত তাও নই। সুতরাং এইগুলা শেষের দিকে গিয়ে বাঞ্চিং হয়ে যায় এবং গিয়ে শেষে ওই জীবনের 10 মাসে 56%, বাকি 2 মাসেই দেখা যায় 98, 99 হয়ে গেছে। আমি যেটা মনে করি সংখ্যার চেয়ে মোর ইম্পর্টেন্ট যেটা আমি দেখে এসেছি কাজের মান নিয়ে। দুর্ভাগ্য আমাদের যেটা কাজের মান, এখানে যেগুলা বিশেষ করে অবকাঠামোর যে কাজের মানটা, সেই মানটা নিয়ে প্রশ্ন থাকে, তড়িঘড়ি করা হয় এবং 3 করে 5 বলা হয়। এরপর দুর্নীতি আছে, অপচয় আছে, আমি অস্বীকার করছি না। তবে এইটাও বলতে হবে যে আমরা কিন্তু যে বলি যে আমরা বাস্তবায়ন করেছি তার পিছনেও কিন্তু সত্যতা আছে। আমরা সাধারণত প্রাথমিক হিসাবটা করি আমাদের মানি রিটার্নের উপরে, যে টাকাটা আমরা পাঠিয়েছিলাম তার ভাউচার বা তার হিসাব এই দিক থেকে হয়ে আসবে। এইগুলো তো অলওয়েজ ফাস্টার দেন অ্যাকচুয়াল ওয়ার্ক অন দ্য ফিল্ড। আমার পক্ষে ঢাকা থেকে বসে বরগুনা, সুনামগঞ্জ গিয়ে সব কাজ দেখা সম্ভব না। অনেক সময় অনেক স্মার্ট অফিসার, অনেক স্মার্ট পিডি আমি জানি টাকাটা ড্র করে রেখে দেয়, কাজটা করেনি, কিন্তু হয়তো পরের মাসে করবে যেহেতু সে পারে নাই। একদিক দিয়ে ইফ হি ইজ এন অনেস্ট ম্যান ইট ইজ নট রং, বরঞ্চ সে ভালো কাজই করেছে, কিন্তু এই সুযোগে কিছু অন্যায় কাজও হয়ে যায়, এটা আমি অস্বীকার করবো না। এটা একটা সমস্যা আমাদের দেশে। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি এই প্রশ্নে কোনো কিছু যোগ করতে চান কিনা? আমি যোগ করি যে বার্ষিক উন্নয়নের প্রকল্পের আধিক্যটা একটা সবচেয়ে বড় সমস্যা। আধিক্যটা এই 1000-এর বেশি প্রকল্প হয়, এটা এখন এই প্রকল্প যখন এত বেশি থাকে তাদের প্রজেক্ট ডাইরেক্টর প্রকল্প পরিচালনা আপনি দক্ষ এবং মেধা এইসব পাবেন না। ইটস ভেরি ডিফিকাল্ট। ট্রেনিং দিয়ে কিছু করতে পারেন কিন্তু প্রকল্প হিসেবে চট করে। আর দ্বিতীয় একটা যেগুলো সংক্ষেপে, যে আমাদের প্রকল্পটা যখন একনেক থেকে পাস হয় তারপরে কিন্তু আসল কাজ শুরু হয়, টেন্ডার ডকুমেন্ট তৈরি করা, তারপরে এগুলো কিন্তু আগে থেকে যদি করে রাখা হয়, কারণ এগুলো অনেক সময় যায়, যেটা মহোদয় সাহেব বলেছেন যে এগুলো জুন জুলাই হয়তো ফিজিক্যাল ইস্যু না হোক কিন্তু প্রকিউরমেন্টটা করে রাখবেন, আপনি টেন্ডার ডকুমেন্ট ঠিক করেন, প্রকল্প পরিচালক নিয়োগ দেবেন, অনেক সময় চলে যায়। আর তৃতীয় হলো যে ফিজিক্যাল প্রোগ্রেস না দেখে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসটাই বেশি দেখা হয় এবং এইটা কিন্তু উৎসাহিত করে প্রজেক্ট ডাইরেক্টরদের, ওই মোবিলাইজেশন ইস্যুর জন্য টাকাটা আগে উঠে নেয়, কন্ট্রাক্টদের অ্যাডভান্স দিয়ে, এটা বারে বারই হচ্ছে। এখন যেটা দরকার হলো যে ফাইন্যান্সিয়াল প্রজেক্ট যা হোক, ফিজিক্যালি কী হচ্ছে, ইভেন যদি 50% যদি হয় সেটা। আরেকটা শেষ কথা হলো আমাদের এডিপিতে হলো যেগুলো অসম্পূর্ণ প্রকল্প রয়েছে সেগুলো কোনো শেষের দেখা নাই, সেগুলো চলতেই থাকে। এই একটা রাস্তা হলো, তারপর 2টা কালভার্ট নাই, এই কালভার্টের জন্য আবার টাকা দেওয়া হয় না, অতএব আবার 5 বছর পর করে কস্ট ওভাররান হয়। অনেকে দেখা যায় একটা রাস্তা করতে লাগে 2 কোটি টাকা, স্যাংশনে 10 লক্ষ টাকা, এটা আমার লাগবে 20 বছর এইভাবে করতে। তো যেগুলি অসম্পূর্ণ কাজ সেগুলো করে আর কতগুলি বড় প্রকল্প নেওয়া। আমার মধ্যে ওই যে 1000 না নিয়ে ভৌত অবকাঠামো, সামাজিক উন্নয়ন, শিক্ষা খাতে কতগুলি বড় কাঠামো, আর বাকিগুলো সব অন্যরা করবে। সবই সরকারকে ছোট ছোট প্রকল্প করতে, একটা মন্ত্রী মহোদয়ের বাড়ি পর্যন্ত একটা রাস্তা নেওয়া বা একটা ওনার বাড়ির সামনে একটা স্কুল করা, এগুলো কোনো প্রয়োজন না। এগুলি কিন্তু হয়, এগুলো রাজনৈতিক বিবেচনা করতে, তবে সবগুলো যে হয় তা না। তো এই প্রকল্পের আধিক্য পরে বারে বারে বেড়ে যায়, এটা একটা সমস্যা। এই বিষয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার মন্তব্য জানতে চাই। এডিপি বাস্তবায়ন। ধন্যবাদ। আমি একসময় মেম্বার প্ল্যানিং কমিশন ছিলাম বেশ কিছুদিন। সাদ যেমনটি বলেছেন প্রথমেই, আমি মনে করি আমাদের অর্থ বছর শুরুর ব্যাপারটা, অর্থ বছরের সময়টার ব্যাপারটা একটু বিশেষভাবে দেখার ব্যাপার আছে এই ক্ষেত্রে।
আমাদের অর্থ বছর শুরুই হয় ভরা বর্ষায়, 16ই আষাঢ়, 1 জুলাই মানে হচ্ছে 16ই আষাঢ়, right. আর 15ই আষাঢ় শেষ হয় অর্থাৎ 30শে জুন। এই যেমনটি বলা হলো, আমাদের ঠিক যে সময় প্রকল্পটা শুরু হবে, কাজ হবে, সেই সময়টা আমরা ভরা বর্ষায় থাকি এবং মূলত এবং মুখ্যত নভেম্বরের আগে ঠিক ফুল স্পিডে কাজ শুরু হয় না। তো যেই সাইকেলটা যখন চলে যায় তখন অলরেডি আবার ওই সেই মে বা জুন মাসে সেই আমার কাজের মেন ফ্লোটা, স্পিডটা চলে আসে, যেটা বর্ষাকাল। এখানে অনেক অপব্যয় হয়। আমি যদি বলছি, যেমন ভারতের অর্থ বছরটা হচ্ছে আপনার এপ্রিল মার্চ, মানে কি তাদের কাজের মৌসুমটা চলে আসে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, শেষের 3 মাস। যে 3টা মাস অ্যাকচুয়ালি আমার বাংলাদেশেরও আর্থসামাজিক অবস্থায় বা যে অবস্থায়, তাতে কিন্তু এটা ভালো। অনেক কাল থেকে ঐতিহাসিকভাবেই ওনাদের অর্থ বছর এই, আর আমাদেরটা হয়ে গেছে ওই সেই ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের। তাদের তো বর্ষাকালের ভয় ছিল না, আফটার সামার ভ্যাকেশন নতুন তো করে। সেই জন্য আমরা অর্থ বছরের বিষয়টাকে একটা প্রথম পয়েন্ট মনে করি। আরেকটা হচ্ছে প্রকল্প প্রণয়ন যখন করা হয় তখন অনেক বাস্তব জিনিস, অনেক বিষয় আসলে না দেখে শুনেই এটা পাশ করা হয়। পাশ করার পরে কাজ যখন শুরু হয় তখন সবকিছু শেষ করতে যেয়ে অনেক সময় লেগে যায়, এটা ঠিক। আর ওই অর্থ রিলিজের ব্যাপারটা, এটাও একটা ব্যাপার। তবে এর জন্যে এফএমআরপি প্রকল্পের আওতায় কিন্তু আমরা এখন ত্রৈবার্ষিক একটা ত্রিবার্ষিক বাজেট সিস্টেম দিয়েছি। আগে একটা সিস্টেম ছিল যে জুন মাসে এই টাকা খরচ না করতে পারলে এটা ল্যাপস হয়ে যাবে, সবাই ভয় পেত এবং ওই জন্য অনেকে টাকা উঠিয়ে রেখে কাজ করতে। এখন কিন্তু সেই সিস্টেম নাই, এখন কিন্তু 3 বছরের আপনার ত্রিবার্ষিক বাজেট দেওয়া আছে। বলা হয়েছে আপনি এবছর না খরচ করতে পারেন কোনো অসুবিধা নেই, ইট উইল বি অটোমেটিক্যালি ট্রান্সফার দেয়ার, এবং অথবা এবছর যদি আপনি বেশি খরচ করতে পারেন আগের থেকে ওই নিয়ে অ্যাডজাস্ট হবে, এই সুযোগটা করে দেওয়া হয়েছে। এটা বছর 3-4 আগে এই ভয়টা ছিল অনেক দিন ধরেই, যে টাকা না খরচ করতে পারলে আচ্ছা এই অবস্থা। তাই এখন মেন যেটা হচ্ছে অনুরূপ যেটা বলেছেন, ওই পিডির দক্ষতা, তারপরে প্রকল্প প্রণয়নের ভিতরে অসম্পূর্ণতা, যেটা পরে যে ঠিক করতে যে আসলে সময় লাগে। আমরা খতিয়ান নাম্বার 1-এ অর্থাৎ নদীর কি বলে খাট জায়গায় আমি ঠিকই ব্রিজটা তুলতে পারছি, কিন্তু ওখানে যে অ্যাপ্রোচ রোডটা হবে এইটার জমি আমার রিকুইজিশন করতে যে, অ্যাকুইজিশন করতে যে আমার সময় লাগছে। এই যে পদ্ধতিগত যে জটিলতাগুলো আছে এইগুলোকে ঠিক করতে পারলেই, যেমন আমরা ঢাকা চট্টগ্রাম যে 4 লেনের কথা বলছি, সেটা সেই আজ থেকে 4-5 বছর আগে কিন্তু এর অরিজিনাল সময় এবং সময় শেষ হয়ে গেছে। এখন আমি এমন হচ্ছে যে আমি 3 গুণ টাকায় একটি সড়ক পাচ্ছি, মানে কস্ট এসকেলেশন হয়। ফলে কখনো কখনো মনে হচ্ছে যে গুডস এন্ড সার্ভিসেস আর নট বিং প্রডিউসড বাই স্পেন্ডিং মানি। রাইট, এই ব্যাপারটা। জনাব আব্দুল মান্নান, আপনার যদি এই বিষয়ে কোনো দ্বিমত থাকে আপনি করতে পারেন। আমার একটি নতুন বিষয় যেতে হচ্ছে যে ঘোষিত বাজেটের মাত্রা এবং পরবর্তী দেশের পরিস্থিতি মিলিয়ে অর্থনীতিবিদরা অর্জিত জিডিপি সেটি নিয়ে সরকারের ঘোষিত যে অঙ্ক বা সংখ্যা সেটি নিয়ে আসলে সন্দেহ পোষণ করে থাকেন। এবার সরকার বলছে 6.51, 10 মাসের প্রবৃদ্ধি হিসাব করে বলছে 6.51%। তবে অনেকেই এই ঘোষিত জিডিপির মানে প্রবৃদ্ধির মাত্রা নিয়ে সংশয় প্রকাশ করছেন। আপনি কি আমাদের একটু সংশয় দূর করবেন? যে ধন্যবাদ। সংশয়বাদীরা সবসময় থাকবেন, সর্বত্রই থাকেন, এবং স্কেপটিক্সও থাকবেন। তবে সন্দেহ আশা করি তারা করবেন না। সন্দেহ এবং সংশয়ের মধ্যে কিছু ফারাক আছে। সন্দেহ করা হতে পারে যে আমরা কন্ট্রাইভড, আমরা বানিয়ে কিছু বলেছি। আই ক্যান অ্যাসিওর ইউ আমরা বানিয়ে কিছু বলি না। তো 6.51 যেটা আমরা বলছি এখন, হাতে 2 মাস থাকতেই কিন্তু আমরা বলে দিয়েছি, কারণ আমাদের আর কোনো বিকল্প নেই। আমি তো জুলাই মাসে বললে তো এর কোনো অর্থ হবে না। সুতরাং আমাকে এখন যেহেতু ক্লোজ করতে হচ্ছে, আমি আমাদের গত 10 মাসের ট্র্যাক রেকর্ড ধরে প্রজ্ঞাপন করে আমি 6.51 হয়তো এসেছি। দেখা যাবে হয়তো 6.55 হতে পারে, অথবা এমনও হতে পারে 6.49। আই ওয়ন্ট ডিনাই দ্যাট। কিন্তু এখানে কোনো অর্গানাইজড ওয়েতে এটাকে রেখে করা হয় না, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বললেন যে আমাদের বন্ধু ডক্টর সালাউদ্দিন একটা কথা আমি জাস্ট বলতে চাই যে অনেক বেশি বড় প্রকল্প নেওয়া হয় না, নেওয়া উচিত, এবং অনেক বেশি প্রকল্প নেওয়া হয়ে যায় ছোট ছোট। তিনি একমত নন। আমি একটু দয়া করে তাকে বিবেচনা করতে বলবো যে আমাদের অর্থনৈতিক বা অবকাঠামোগত যে অবস্থা আমাদের দেশে 70% মানুষ গ্রামে বসবাস করে, ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র, তাদের জন্য যদি আমরা ন্যূনতম জীবনের অবলম্বন না দিতে পারি, একটা সড়ক, একটা কাঁচা সড়ক, একটা স্কুল ঘর, একটা হাট বাজারের জায়গা যেখানে বসতে পারবে, কিছু বিদ্যুৎ, টেন্টেটিভ লাইন নিয়ে হলেও, তাহলে না হলে এদের জীবন মান কীভাবে আমরা পরিবর্তন করব। এইগুলো করতে গিয়ে আমাদেরকে হাজার হাজার ছোট ছোট প্রকল্প করতে হয়।
তার একটা মূল্য আছে, আশা করি তিনি সেইটা অনুধাবন করবেন। সঙ্গে সঙ্গে এখন তো আমরা বিশাল বিশাল প্রকল্প হাতে দিয়েছি, সেগুলো নাম আমি বলতে চাই না, পদ্মা ব্রিজ বলুন, মাতারবাড়ি প্রজেক্ট ইত্যাদি, মাতারবাড়ি বলুন বা রামপাল বলুন। এছাড়া যেটা আমি বলতে চাই যে অনেক ইকোনমিস্টরা কিন্তু গত 6 বছর যাবত আমি সরকারে নাই, সংসদে আছি, আর সরকারে আছি প্রায় 1.5 বছর। প্রত্যেকবারই কিন্তু বলা হয় যে আমরা, প্রথম দিকে বেশি বলা হতো, ইদানিং কমে গেছে, যে উচ্চাভিলাষী বাজেট, এটা বোধহয় অর্জিত হবে না। বাট যে কোনোভাবে হোক, ওনারা হয়তো যে একদিকে হিসাব করেন, আমাদের হিসাব মতে আমরা অর্জন করেছি। কারণ আলটিমেটলি টেস্ট অফ পুডিং লাইজ ইন ইটিং। আপনি খেলে না বুঝবেন এটা দইটা মিষ্টি কিনা। আমরা যে অর্জন করেছি এটা তো হিসাবে আসছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের বিদ্যুতের কনজাম্পশন এবং উৎপাদন এবং বিতরণ সবটাই বেড়েছে দৃশ্যমানভাবে। এটা তো লুকাবার কিছু নয়। আমরা পদ্মা সেতু কাজ শুরু করেছি এবং করছি। আমরা ঢাকা চট্টগ্রাম, যদিও ডক্টর মজিদ বলছেন 4 বছর আমরা বিহাইন্ড শিডিউল হয়তো, কিন্তু তবুও আমরা শেষ বলতে পারি যে এই বছর আমরা এটাকে পুরোপুরি হাতের মধ্যে নিয়ে এসেছি এবং এই ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করব। সুতরাং আমি মনে করি যে আমাদের ট্র্যাক রেকর্ড যদি তুলনা করতে হয়, যেহেতু রাজনীতি করি, তুলনাই করবো, আমরা দলীয় রাজনীতি করি, আমাদের ট্র্যাক রেকর্ড গর্ব করার মতো। এবং গত 6 বছরের ট্র্যাক রেকর্ড দেখলে আমরা গর্ববোধ করি এবং আমরা আরও এটাকে উন্নত করার জন্য চেষ্টা করি। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে কি কোনো সংশয় আছে জিডিপির 6.51% প্রবৃদ্ধি অর্জন হিসেবে? কারণ মার্চের মাঝামাঝি সময় আপনাকে যখন সাংবাদিকরা আমরা জানতে চেয়েছিলাম, আপনি বলছিলেন যে জিডিপি প্রবৃদ্ধি সর্বোচ্চ 5.9 হতে পারে, সবচেয়ে বেশি হলে এটা 6% হতে পারে। আমরা টেলিভিশনে আপনার সাক্ষাৎকার দেখেছি। এখন আপনি 6.51% প্রবৃদ্ধিটাকে আপনি প্রথমত অঙ্কটা বলি, গ্রোথ 6.5 বা 6 এত ডিফারেন্স, এটা একটা সূচক, কিন্তু এটা আসলে এটা পরে আমি আসছি। তো আমি এখনো মনে করি 6 এর বেশি ঠিক হবে না। কারণ দেখুন, আপনি যদি ডিকনস্ট্রাক্ট করেন, ব্যবচ্ছেদ করেন কম্পোনেন্টগুলো, এগ্রিকালচার গ্রোথ এখন স্লো, 3.45%, এটা 20% জিডিপি দেয়। এটাকে যদি 5 ভাগের 1 ভাগের নামে নিয়ে আসে, এবার একটা করে যদি ডিকনস্ট্রাক্ট করে, সার্ভিস সেক্টর সবচেয়ে বেশি, আবার রিসেন্টলি স্লো হয়ে গেছে সার্ভিস সেক্টরটা, ম্যানুফ্যাকচারিং সেক্টরটা বেশ স্লো হয়ে গেছে। অতএব এই সেক্টরগুলো যদি দেখেন, আর এক্সটার্নাল সেক্টর যদি দেখেন, এক্সপোর্ট হিসেবে ওগুলো দেখলে কিন্তু আমরা 6 এর বেশি যাওয়া একটু ডিফিকাল্ট হয়। এখন যদি আপনি ওই সার্ভিস সেক্টরে যদি আরেকটু ইম্পিউটেড ভ্যালু একটু বেশি করে দেন, কারণ দেখুন ট্রান্সপোর্ট সেক্টরে যদি একটু ভ্যালু রেট বেশি করে দেখাই দেন, বা হয়ে যায়, যদি দেখে দেয় বলা ঠিক হবে না, দেখে দেয় না হয়তো, কিন্তু আমার মনে হয় যে তাত্ত্বিকভাবে বা একটু ডিফিকাল্ট হবে 6। তবে আমি হ্যাভিং সেড দ্যাট 6 আমি মনে করি যথেষ্ট। কারণ একটা বিশাল দেশে 6 গ্রোথ রেট আশেপাশে অনেক দেশে ধারাবাহিকভাবে করে নাই। আমি বলি সরকারের কিন্তু এটা নিয়ে এত ওই সংখ্যায় সাথে এত চিন্তা করার কারণ নেই। আমার এটাই হলো আমার ইসে। আর সেকেন্ড হলো এই গ্রোথ রেট একটা সূচক, কিন্তু এটাতে কিন্তু প্রমাণ করে না বা ইসে করে না যে নিচের দিকের লোকজন আছে। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো অত্যন্ত ভালো, কিন্তু সূচকগুলি যখন নিচের দিকে আপনি যেতে থাকেন তখন সেটা পার্কুলেট করে না। আফ্রিকার বহু দেশের সাথে মিডল ইনকাম অনেক আগে চলে গেছে, অনেক বেশি, তাই লোকজনের জীবনযাত্রার মান দেখেন না কি অবস্থা। অতএব সূচকের উপর নির্ভর করে চলবে না। তবে সূচক প্রয়োজন আছে, আপনার প্রজেক্ট করা একেবারে স্ট্র্যাটেজি বাদ দিয়ে কিছু করতে পারে। অতএব আমি মনে করি যে সরকারকে ভাবতে হবে 6 যদিও হয়, এটার গ্রোথের কোয়ালিটিটাকে, কোন জায়গা থেকে গ্রোথটা বেশি। যদি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়াল ইসেতে গ্রোথ বেশি হয়, ডেফিনেটলি ভালো। এক্সটার্নাল সেক্টর, কিন্তু সার্ভিস সেক্টরে, ট্রেডিংয়ে, শর্ট টার্ম ট্রেডিংয়ে, তাই না, আপনার ফিজ ইস্যু ইনকামে যদি গ্রোথ বেশি, ওটা তো কার লাভ হচ্ছে? হ্যাঁ, অফকোর্স অ্যাকাউন্টিং হিসেবে আপনার হিসাবের খাতায় গ্রোথ হচ্ছে, কিন্তু লোকের যে এটা গ্রোথের যে ফলটা সেটা তো যাচ্ছে। অতএব এই জিনিসটা কিন্তু আমার এখন মনে হয় এই বাজেটে অনুধাবন করতে হবে আমাদের লোকজন কি চায়। যেটা মন্ত্রী সাহেব বলেছেন যে মানুষ এমপ্লয়মেন্ট চায়, রোজগার চায়, তারপর সে চায় রিয়েল গুডস অ্যান্ড সার্ভিসেস। একেবারে এইটা যদি লোকের কাছে না যায়, তার জীবনযাত্রার মানের জন্য খাদ্য, চিকিৎসা, বাসস্থান এইগুলি চায়, এইগুলি বাজেটে যদি করতে পারেন, মানে ওই তোমার ইসোটারিক জিনিস যেগুলি ভাষা আমরা অনেক সময় পাই ইন দ্য স্কাই আছে, এটাকে যোগটোগ করে দেখাই দিতে পারে। ওই পাই ইন দ্য স্কাই, উনি পুডিং এর কথা বলে, আমি বললাম পাই ইন দ্য স্কাই। ওই স্কাই পাই থাকলে কোনো লাভ হবে না। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ডক্টর মোহাম্মদ মজিদ, আমরা এই বিষয়টিতে আপনার একটু মন্তব্য জানতে চাইবো, কিন্তু আমরা একটা নতুন বিষয়ের দিকেও যাব, যেটি জনাব মান্নান হয়তো শুরু করবেন আলোচনা, যে নতুন অর্থবছর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেশ খানিকটা বাড়ছে, এতে করে দ্রব্যমূল্যের সংখ্যায় আছি আমরা যারা বেসরকারি মানুষজন আছি, তারা দাম নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এই বাড়তি টাকা দেওয়ার ক্ষেত্রে আপনাদের বড় কোনো যোগ বিয়োগ করতে হচ্ছে কিনা, সেটিও যদি আপনারা একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর মজিদ, আমরা বিরতির আগে জিডিপির গ্রোথটা নিয়ে আসলে আলোচনা করছিলাম, এই বিষয়ে যদি আপনি কোনো কিছু যোগ করেন। জি ধন্যবাদ। জিডিপি কিন্তু নিজেও হাসছে আমাদের এই বিতর্ক শুনে, কেননা বাংলাদেশে আমরা জিডিপির গ্রোথ কত হলো এটা নিয়ে এত বেশি কথা বলছি। জিডিপি কিন্তু জিডিপির জায়গাতেই আছে। আমার এই ইকোনমিতে আমি মনে করি জিডিপি বরং আরো কম হিসাবায়িত হচ্ছে। জিডিপি কিন্তু আরো বেশি হওয়ার এখানে হিসাবের পদ্ধতির ভিতরে, দৃষ্টিভঙ্গির ভিতরে বেশ কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা এরকম, যেমন আমার এই ইকোনমিতে এই গত 43 বছরে $58 বিলিয়ন ফরেন এইড লোন গ্রান্ট মিলে, প্রায় 38 বিলিয়নের আপনার রেমিটেন্স এবং অন্যান্য আয়, ওই যে এক্সপোর্ট সব কিছু মিলে প্রায় অ্যারাউন্ড 15 বিলিয়নের মতন ফরেন এফডিআই। এই এতটা অর্থ যে অর্থনীতিতে এসে ঢুকেছে, সেটা যে কোনো যেভাবে হোক তার কিন্তু একটা প্রসার হচ্ছে, এবং সেই জন্যেই আমার কন্টিনিউয়াসলি আমার জিডিপির গ্রোথ আসলে হওয়ার কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছিল যে আমার গুডস অ্যান্ড সার্ভিস সত্যি প্রডিউস হচ্ছে কিনা টাকা ব্যয় করে, আমার শিক্ষার কোয়ালিটি, আমার স্বাস্থ্যের কোয়ালিটি, বা আরও অন্যান্য এই এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল। কারণ গত বছরের আমাদের ইম্পোর্ট, মেশিনারি ইম্পোর্টের হিসাব যদি দেখি, তাহলে তার থেকে যে প্রোডাকশনটা হবে সেই প্রোডাকশনের সাথে এগুলো যে ইন্টারলিঙ্কড, অর্থাৎ প্রকৃতপক্ষে গুডস অ্যান্ড সার্ভিস যদি প্রডিউস হয় এবং সেটা যদি হিসাবায়িত হয়, তাহলে এই হিসাব কিন্তু বরং আরও বেশি হতে পারে। আচ্ছা, বরং আমরা এটাকে নানান ধরনের ইন্ডিকেটর দিয়ে, নানান তাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখে দেখে কেউ 6, কেউ 5, কেউ 5.5, 8.5 বলছি, কিন্তু আমার নিজস্ব হিসাবে এবং বিবেচনা আমরা কিন্তু 6 থেকে 7-এর মধ্যে আছি। এবং এটা কিন্তু ইট কুড হ্যাভ বিন, আমি আবার বলছি, যদি এই অপচয়, অপব্যয়, নানান ধরনের দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা, নানান ধরনের, আপনি দেখবেন পত্রিকায় যে ক্ষতির খবরগুলো আসে, সেগুলো কিন্তু একটা ছোট্ট ঝড় হয়ে গেল, দেখা গেল যে আমার প্রায় 250 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। এইগুলো যদি প্রাকৃতিক দুর্যোগ, গত 2-3 বছর আমাদের সেই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, আমরা বাম্পার ফসল পাচ্ছি। তো এইগুলো সবকিছু ঠিক থাকলে, হিসাব ঠিক আসলে, আমি মনে করি 9 থেকে 10-এর ভিতরে আমরা পৌঁছানোর মতন কার্যক্রম কিন্তু হচ্ছে প্রবৃত্তি, বাট ইট ইজ নট বিং রেকর্ডেড অর বিং। একটা নতুন দিক পাওয়া গেল। জনাব মান্নান, নতুন অর্থবছর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেশ খানিকটা বাড়ছে, এতে করে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা করছেন কেউ কেউ, আর অন্যদিকে এই বাড়তি বেতন সমন্বয় করতে আপনাদের কোনো বিশেষ যোগ বিয়োগ করতে হচ্ছে কিনা? ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো যে দ্রব্যমূল্য নিয়ে, অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়। আমি আপনাকে বলবো একটা কথা, যে এই বেতন বাড়া নিয়ে কিন্তু 1.5 বছর যাবত আমরা আলোচনা করছি, রাইট, নট নিউ। এবং এটা হঠাৎ করে কিন্তু বাক্স থেকে বের করা হয় নাই। কত পার্সেন্ট বাড়বে, কত পরিমাণ, এটা সবাই জানে। এবং আগে যে টেন্ডেন্সি ছিল যে মুক্তি বের হওয়ার সঙ্গে বাজারে গেলে আমরা গরমটা বা হিটটা ফিল করতাম, এইবার কেন হচ্ছে না? আমি এজ এ নন ইকোনমিস্ট, আমার যে ধারণা যে আমাদের সাপ্লাই সাইডটা পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক স্ট্রং। আপনি ধান বলুন, চাল বলুন, গম বলুন, আমাদের যে ডাল, সোয়াবিন, শুধু ঘরের মধ্যে নয়, ইন্টারন্যাশনালি আমরা সোয়াবিন বা পাম অয়েল বিদেশ থেকে আনি, ওইসব জায়গায়ও দাম পড়েছে। সুতরাং আমার ব্যক্তিগত বিশ্বাস, এবং আমি খুব স্ট্রংলি আস্থাবান যে দামে কোনো প্রভাব পড়বে না। এবং দীর্ঘদিন বেতন না বাড়ার ফলে যেটা খাদ ছিল মানুষের আয়ের মধ্যে, আমাদের সরকারি সেক্টরে যারা কাজ করেন, সেটাকে আমরা পুরোপুরি এখনো বোধহয় বলতে পারি নাই। কারণ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আমাদের নেইবার যারা আছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সবাই বলেন যে তাদের তুলনায় আমরা কিন্তু কমই বেতন দিই। এবং আমরা আশা করি যে বেতন বাড়িয়ে দিলে তাদের জীবনমান শুধু বাড়বে না, তাদের কাজের মানও বাড়বে। এবং তাদের কাছ থেকে আমরা আরও বেশি আশা করি যে তারা সময় অনুযায়ী কাজ করবে। দুর্নীতিও আশা করি মার্জিনালি কিছু কমবে, যারা ঠেকায় পড়ে দুর্নীতি করে, কিছু করে শখে। কোনো দুর্নীতি ঠেকায় পড়ে কেউ করে না, দুর্নীতিটা পুরোটাই শখ। আচ্ছা ঠিক আছে, আমি তর্কে যাবো না, তবে কিছু কিছু যাই হোক, এটা আমি বললাম, যারা আমি আশা করি যারা ঠেকায় পড়ে দুর্নীতি করে, সেইটা অন্তত মার্জিনালি কিছু সংখ্যা কম। বেতন বাড়ার ফলে এই টাকা সমন্বয় করার জন্য আপনাদের কোনো যোগ? সেকেন্ড যে বললেন যে টাকাটা আমরা দিলাম, আমাদের বাজেট তো আমরা 2 লাখ কোটি থেকে 2.5 লাখ কোটি থেকে 3 লাখ কোটিতে এসছি। সুতরাং বাজেটের পরিমাণ তো বৃদ্ধি পেয়েছে, আমাদের রেভিনিউ ইনকামও বৃদ্ধি পেয়েছে, আমাদের অন্যান্য যে সকল আমরা নন ট্যাক্স রেভিনিউ বলেন বা ইত্যাদিও আমাদের প্রক্ষেপণ অনুযায়ী, হিসাব অনুযায়ী বেড়েছে। সুতরাং এইটা আমরা সহ্য করার মতো ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা পারবো। আর এটাকে আমরা কিছু
ইয়ে করবো, ধার দেনা কিছু করতে হবে সরকারের, বড় ধরনের ধার দেনা কিছু করতে হচ্ছে না, ধার দেনা তো এখন শুরুই হয়নি, আমরা জানি না। আমরা এটাকে স্টেগার্ড মতো করবো। আচ্ছা। স্টেগার্ড মানে ইন দ্য সেন্স আমরা হয়তো থেকে কিছু, বেসিকটা করে দিলাম, কিন্তু ভাতাগুলোকে আমরা একটু লাইন আপ করে, কিন্তু উইল নট ডিপ্রাইভ দেম। যখনই আমরা দিব এরই একটা সহই আমরা হিসাব করে দিব, যাতে আমাদের কেউ ফিল না করে যে তাকে আমরা দিই নাই। ডক্টর সালাউদ্দিন, আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাই। হ্যাঁ, আমি যেটা মনে করি যে এই সরকারি বেতন যেটা ভাতা বেড়েছে 22 লক্ষ লোকে, এটাকে দেখবে বিরাট একটা প্রচন্ড চাপ সৃষ্টি করবে না বাজারে, এটা true। আরেকটা জিনিস যে অলরেডি কেউ সরকার এমনি বেশি ব্যয়ই করে, মানে বেতন যেটা অ্যাডজাস্ট করে ধার দেনা করে, যেটা উনি বললেন যে বাক্স থেকে বেরোয় না, কিন্তু সরকারের কর্মচারীরা সবসময় করে। অতএব যে বেতনটা বাড়ছে ওই সমপরিমাণ খরচ তারা করে, বিভিন্ন ভাবে করে, সেটা বিধৃত নাই করলাম কিভাবে করে। অতএব বাজারে ওটা চাপ অলরেডি চলেই গেছে, অতএব সেই সেন্সে আসবে না। আর সরবরাহের দিকটা নিশ্চিত ভালো। তবে একটা জিনিস হয় কি, একটা কারণ আছে মূল্যস্ফীতি বাড়বে না, কারণ এইবার কিন্তু কনজাম্পশন এক্সপেন্সের ডিমান্ডটাও, চাহিদাটা কম বিভিন্ন ভাবে, বিভিন্ন কারণে। আপনি দেখবেন কনজাম্পশন এক্সপেন্স আমাদের যে ড্রাইভ করে ইকোনমিতে, সেটা একটু কম, অপেক্ষাকৃত কম। এটা কিন্তু বাড়ানো উচিত বাংলাদেশের মতো কান্ট্রিতে, এটা কিন্তু আরেকটা চিন্তার খোড়া। আর একটা হলো কি, যখনই বাজারে যারা লোকজনরা ভাবে যে সরকারি কর্মচারী বেতন বেড়ে, তখন একটা মূল্যস্ফীতির প্রত্যাশা, ওরা ভাবে যে সবারই তো বেড়েছে, প্রাইভেট হিসেবে আপনারা দেবে। ওরা তো আর কেউ সরকারি মাছ কিনতে গেলে আপনি সরকারি করে বেসরকারি জানে না, আপনাদের তো সবার বেতন বেড়ে গেছে। অতএব এটাতে কিছুটা সিম্প্যাথি কিছুটা হতে পারে, বাট দ্যাট ইজ নট ভেরি খুব স্থায়ী বা খুব ইস্যু হবে না সেই হিসাবে আমার মনে হয় করবে। তবে এটা কি, প্রাইভেট সেক্টর চাপ পড়বে, যারা এন্টারপ্রেনার আছে তারা একটু হিট অনুভব করবে, ইনফ্লেশন না, তারা ভাববে যে সরকারের একজনের কাজ 5 জন করে, এখানে আমরা 5 জনের কাজ 1 জন করি, আমরা বেতন কেন বেশি পাবো, হুইচ ইজ ট্রু, দক্ষতা এসের দিকে। অতএব এই দিক থেকে একটা চাপ অনুভব করবে তারা, তবে ডেফিনেটলি তারা ওই রকম অ্যাডজাস্ট করবে। আর সরকারের দিকে আমার উচিত বেতন বাড়ার সাথে সাথে সরকারটা ট্রিম করা, এফিসিয়েন্সি, এই লোকজনকে একটু ছাঁটাই করা, এটা তার আরো বেশি বেতন দেওয়ার আপত্তি নাই। এই 3 জন একজনের কাজ করবে, এটা মোটেও কাম্য নয়। ডক্টর মজিদ, যেটি যারা মান্নান বললেন যে 2 লাখ কোটি টাকা থেকে বাজেট 2.5 লাখ কোটি টাকার হচ্ছে, 2.5 লাখ থেকে 3 2.5 লাখ কোটি টাকা থেকে যে 3 কোটি টাকা, 3 লাখ কোটি টাকা, 3 লাখ কোটি টাকার মতো হচ্ছে, এই বাড়াটা কি মানে স্বাভাবিক, সচেতন এবং আমি যেটাকে বলি হচ্ছে সুষম প্রক্রিয়ায় হচ্ছে কিনা? অবশ্যই আমি বলছি ওই অর্থে। আমি একটু বেতনের ব্যাপারে আমি 1 মিনিট বলে নেই, কারণ স্যার বলেছেন এই যে বেতন বৃদ্ধিটা যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু ইট ইজ এ লং ডিমান্ড, এটা বহুদিনের, এটা হঠাৎ করে চট করে না। সেই কারণেই সাধারণত আমাদের বেতন স্কেলটা দেওয়া হয় সাধারণত 5 থেকে 6 বছরের মাথায় মাথায়। এই 5 থেকে 6 বছরের বিষয়টা এরকম, যেমন আজকে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যে বেতনের স্কেলটা এখন দেওয়া হবে সেটা সামনে 3 বছর পর্যন্ত মোটামুটি সহজসাধ্য বা নিজের মধ্যে থাকবে। পরের 3 বছর কিন্তু আসলে সে পিছিয়ে থাকে, অর্থাৎ সে ডিমান্ডে থাকে। তাই এই ডিমান্ডে থাকাতে হয় কি, আলটিমেটলি একটা সক্ষমতা, ওই ইকোনমিতে অ্যাবজর্ব করার সক্ষমতা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। 1, 2 হচ্ছে আমরা কিন্তু বছর 2 আগের থেকে কিন্তু 20% অলরেডি দিচ্ছি, ওই যে ডিআরএস অ্যালাউন্স, অর্থাৎ দেওয়া কিন্তু হচ্ছে। তা সুতরাং এই যদি 50-50 যদি আমরা অর্ধেক দিয়ে দেয়, তাহলে 50 থেকে 20 তো আমি অলরেডি দিচ্ছি, মানে ইট ইজ অলরেডি ইন দ্য ইকোনমিতে। খুব বেশি বাড়ে কিন্তু এট এ টাইমই না। এটা হচ্ছে এই যে যেমন ওই 3 লাখ কোটি টাকার বাজেটের ভিতরে আমার এই 36,000 বলি আর 25,000 বলি বেতনে যেটা দেওয়া হবে, এটা কিন্তু প্রোরাটাতে খুব বেশি বড় একটা উল্লম্ঘন হয় না। তবে হ্যাঁ, দেখতে হবে কোয়ালিটির বিষয়টি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বহু অফিসার বহু জায়গায় অনেকে কর্মহীন অবস্থায় আছেন, কিন্তু বেতন পাচ্ছেন বা দিতে হচ্ছে এইগুলো। বা হয়তো বেসরকারি শিক্ষকদের আমরা দিচ্ছি 100%ই বেতন দিচ্ছি, কিন্তু তার থেকে আমার শিক্ষার কোয়ালিটি বা সবকিছু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। ডেপুটি সেক্রেটারি হয়তো আমরা কাজে লাগাচ্ছি 250 জন, 1600 জন আছে। হ্যাঁ, অনেকে হয়তো ডেপুটি সেক্রেটারি হিসেবে আছেন, এই কোচেন, কিন্তু তিনি হয়তো জয়েন্ট সেক্রেটারি বা যেমন এই যে ইনস্টিটিউট রাখতে হচ্ছে। এই যে ব্যাপারটা, যার বেতন দেওয়ার সাথে তার ইনসেনটিভ এবং তার কাজের, তার কাছ থেকে আমার কাজ নেওয়ার ব্যাপারটা, বোঝাপড়ার ব্যাপারটা, সেখানেই হচ্ছে আমার স্বার্থের প্রশ্ন, যে আমি যে বেতন দিচ্ছি, বাড়াচ্ছি ইত্যাদি। আমাদের বিরতির সময় হয়ে আসছে, বিরতির পরে আপনি বাজেটের যে বৃদ্ধিটা সেটা সুষম হয়েছে কিনা সেই সম্পর্কে যদি বলেন, আমরা এটা বিরতি নিয়ে ফিরে এলাম আজকে বাংলাদেশে। মাঝে মাঝে একটা টয়লেট জোনের মধ্যে আছে। ডক্টর মজিদ, বাজেটের বৃদ্ধিটা সুষম বৃদ্ধি, আসলে আমি বলি আকার বৃদ্ধি, বাজেট বৃদ্ধির সাথে আপনার প্রতি বছর সাধারণত নিয়মই হচ্ছে আপনার ইনফ্লেশন যোগ জিডিপি, এই দুটো যোগ করে
সেটা দিয়ে যদি আপনি একটা এস্টিমেট করেন তাহলে আপনি নমিনাল টার্মে বেশি মনে হবে, বাট ইন রিয়াল টার্মে আপনি কিন্তু যেখানে ছিলেন সেখানেই আছেন। আচ্ছা, আমাদের ইনফ্লেশন আমি যদি 7 ধরি কথার কথা, আর জিডিপিও 7, 7 14, আর 1.5-15 করে বৃদ্ধি ধরলে কিন্তু আপনি কিন্তু নমিনাল টার্মে আপনি যথেষ্ট গেলেন। যেমন গত বছর আপনি 4টা ডিম 25 টাকায় কিনতে পারতেন, সেই 4টে ডিমের দাম এবার 36 টাকা। তা সুতরাং 25 থেকে আপনার 36 রাখলেও কিন্তু আপনি 4টে ডিমেই থাকলেন। আপনি ওখান থেকে যদি পিছিয়ে আসেন তাহলে দেখা যায় আপনি 4টে ডিম আর পাবেন না, 3.5 ডিম পাবেন, কথার কথা বলছি। তো সেই জন্যই এখানে 250 থেকে যে 300 হচ্ছে, এটা কিন্তু আসলে আপনি গ্রোথের হেসে দেখেন কত পার্সেন্ট। ডিমের দামও যে 25 থেকে 36 হচ্ছে, সেটাও তো একটা যোগ বিয়োগের ফসল। তাও হোক, কিন্তু এটা তো আপনার মানে ইনফ্লেশনের, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি। তো সেই জন্য 250 থেকে 300 যে হচ্ছে, এটা কিন্তু আসলে ওই 2 গ্রোথ রেটের করে যোগ করে সেটা হচ্ছে। হ্যাঁ, এটা উচ্চ বলে অনেকে বলতে পারেন, কিন্তু আমি মনে করি মধ্যম আয়ের দেশে, পথযাত্রী যে দেশ, যার ইকোনমিতে আমি এর আগে বললাম যে এতটা ফরেন এড, এত কিছু আসছে, আমরা যেখানে বলছি একটি আন্তঃসহায়ক সলিলা শক্তি কিন্তু এই ইকোনমিতে আছে, নইলে এত দৈব দুর্বিপাক, এত ঝঞ্ঝাট ঝপড়ির ভিতর দিয়েও কিন্তু একটা কিন্তু আমরা সারা বিশ্বে যেখানে রিসিশন, সেখানেও আমরা এগিয়ে গেছি। তো সেই ক্ষেত্রে এই ইকোনমিতে বাজেট একটা পুশ ফ্যাক্টরের ব্যাপার, যেমন রাজস্ব বাজেটের ক্ষেত্রেও আসবে কথাটা, এটা পুশ ফ্যাক্টর প্রয়োজন। আমি টার্গেট যদি বেশি করে না দেই বা বেশি করে না ধরি, তাহলে দেখা যাবে যে আমার ইকোনমিতে সক্ষমতা সত্ত্বেও আমি কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও 16-17 যেখানে নিয়ে যাওয়ার কথা, আমি সেখানে 11তে পড়ে আছি। সুতরাং পুশ ফ্যাক্টরের জন্যও আপনার ওই বড় বাজেট দরকার আছে। তবে সবকিছুর উপরে ওই যে বাজেট যতই বড় করি, আমি কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট পাই কিনা, আমরা এটাই হচ্ছে আসল পয়েন্ট। আমরা আবার জনাব মান্নান আপনার কাছে ফিরে আসি, যে সুদের হার কমানোর ঘোষণা এসেছে, বিশেষ করে সঞ্চয়পত্রের সুদের হার কমছে বলে অনেকে অনেক রকম কথা আমরা শুনেছি। এক্ষেত্রে আপনার মন্তব্য একটু শুনতে চাইবো। যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যে ঘোষণাটা দিয়েছেন, সেটাতে উনি বলেছেন যে সুদের হার খুবই বেশি, সঞ্চয়পত্র এটা চলতে থাকলে এক্ষেত্রে বিনিয়োগ আরো বেড়ে যাবে, সরকারের ভবিষ্যতে ঋণের বোঝা বেড়ে যাবে। আপনি বক্তব্যের ক্ষেত্রে আপনার মূল্যায়ন পর্যবেক্ষণ। ঋণের বোঝা বাড়বে, কারণ গত বছরে যে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তো আনপ্রেসিডেন্টেড, এটা মানে একটা রেকর্ড পরিমাণে। সুতরাং এর উপরে তো যেহেতু এটা আমাদের দায়, আমাদেরকে তো সুদ মানে দিতে হবে, সুতরাং এখানে একটা পয়েন্ট আছে। তবে আমি যেটা দেখেছি গত 1-1.5 বছর যাবৎ অর্থ মন্ত্রণালয়ে কাজ করে, আমাদের যে শিল্প সেক্টর যেটা আছে, আমাদের যারা খুব ভোকাল শিল্প সেক্টর যেটা রাইজিং, এবং আমি তাদেরকে সম্মান করেই বলছি, যখন যেখানেই আমরা গেছি বা আমার বস গেছেন, মানে মন্ত্রী মহোদয়, সবসময় বলা হয়েছে যে এই দেশে বিনিয়োগ হবে না, শেষ হয়ে যাবে সব কিছু যদি সুদের হার না কমে। তারা প্রায় বলেন যে এত হাই সুদের হার পৃথিবী কোথাও নেই। অবশ্যই নাই, এত হাই সুদের হার পৃথিবী কোথাও নেই, এবং এত ইন্টারেস্টও টাকা রেখে কেউ মানে এত পায় না অন্য কোথাও। ইংল্যান্ডে টাকা রাখলে মাইনাসও হয়ে যায়, মাঝে মাঝে সার্ভিস চার্জ নিয়ে নেয়, সেগুলো না বলে খালি একদিকে বলা হয়। তো যাই হোক, এইটা নিয়ে বিষয়টা একটা সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়েছিল সরকারের উপরে মনে করি। এবং আমাদের যে সরকারি সেক্টরে 4-5টা আমাদের বড় নিজস্ব ব্যাংক আছে, গভর্নমেন্ট ওন, এইগুলোর ইন্টারভেনশনের একটা ক্যাপাসিটি আছে। এখনও আমরা যদিও আমাদের উৎকর্ষতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তবুও আমরা উই হ্যাভ এ লার্জ আউটপুট দেয়ার ইন দ্য ফিল্ড। সুতরাং এইগুলার প্রথমে আমরা কিছু ম্যানিপুলেট করতে পারি, কিছু আমরা এদের কস্ট অফ ফান্ড কমাবার জন্য আমরা কিছু টাকা ডাইভার্ট করার জন্য, টু ব্রিং দ্য ব্যাক টু দেয়ার ফোল্ড, আমরা সঞ্চয়পত্র 1-1.5% কমিয়ে, এবং ইতিমধ্যে এটা লক্ষ্য করা গেছে কিছু টাকা অলরেডি অন্যত্র যাওয়া শুরু করেছে শেয়ার মার্কেটে এবং ব্যাংকিংতে। সুতরাং এটার কমপ্লেক্স ব্যাপার, এবং এটা করা হয়েছে অনলি, আমি মনে করি যে ওই যে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে এখানে এত বেশি উচ্চ সুদের হার, এখানে ইনভেস্টমেন্ট হবে না ইত্যাদি। যদিও এটিতে মিসনোভার, ইনভেস্টমেন্ট সুদের হার থেকে ইনভেস্টররা আসে না, ইনভেস্টররা আসে প্রফিট কী পাবে, তার রিস্ক কতটা সেটা বিচার করে। বাট আমাদের এখানে এটা যেভাবে হোক এসে গেছে সামনে, এবং আমরা এটাকে মোকাবেলা করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা মনে করি যে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিকই করেছি। আমরা ডক্টর সালাউদ্দিন আহমেদ, এই ব্যাপারে আপনার মত? শেষ কথা ঠিকই করেছে, আমার মনে একেবারে ঠিক হয়নি। এটা আমি মনে হয় যে এটা সরকার একটা এক্সপেডিয়েন্ট ওয়ে, খুব সহজ একটা উপায় বের করে ফেলছে, এবং অসহায় কতগুলি সঞ্চয় যারা করে তাদের উপর দিয়ে খড়গটা এনেছে। এটা আমি মনে করি প্রথমত এটা চাপটা এসছে ব্যাংকার এবং অন্য দেশের থেকে, যে আমাদের সুদের হার কম, আমরা কমান, আর ওদিকে বেশি হয়ে যাচ্ছে, বেশি দিচ্ছে। তা আমার মনে হয় যে সরকার যদি 12-13%, আমাদের এমনি সঞ্চয়ের যে একটা স্বভাব,
এটা এনকারেজ হয়, হতো। সঞ্চয় করলে অসুবিধা কি, আপনি 12-13 দিচ্ছেন, এইটি করের বোঝাটা তো, এটার যে আদায় করার বোঝাটা তো এই লোকের কাছেই তো যাবে, ট্যাক্স তো বেশি ওদের কাছেই যায়। ওদের কস্ট অফ বরোইং যে বলতে সরকারের সুদের হার বেশি হয়েছে, 20% দিয়ে দিচ্ছে বাজেটের টাকা, আরে বাজেটের 20% তো আপনি নিরীহ লোকের কাছে তো ট্যাক্স নেবেন, ভ্যাট নেবেন, তো অসুবিধা কি, এক হাতে নিচ্ছেন এক হাতে দিচ্ছেন। আমার মনে হয় ইকুইটির দিক দিয়ে এটা মোটেও ডিসক্রিমিনেটরি হয়েছে, বৈষম্যমূলক। দ্বিতীয়ত হলো আপনারা দেখেন ব্যাংক ট্যাঙ্করা কিন্তু সুদের হার কমাচ্ছে না, কারণ কি, ওদের কস্ট অফ ফান্ড ইজ নট দেবে, ওদের প্রফিট কোনোদিনই কমাবে না ওরা অলওয়েজ। আমি সবসময় বলি যে ব্যাংকের অপারেটিং এক্সপেন্ডিচার, অপারেটিং কস্ট কমাও, ডিপোজিটের হারও কমাতে হবে না কোনো কারণে না। আমি ক্যালকুলেট করে দেখে দিতে পারি যে আপনি অপারেটিং কস্ট, ডিফল্ট লোন দিচ্ছেন, টাকা চুরি যাচ্ছে, প্রভিশনিং করছেন, এগুলো যাচ্ছে, ওগুলি কমান, আপনি তো আপনার কস্ট অফ ফান্ড অনেক টাকা বেতন নিচ্ছেন। হ্যাঁ, আর সেটা আমি আর যাচ্ছি না বিস্তৃত ভাবে। একটা ব্রাঞ্চ করবেন, কয়েক কোটি টাকা খরচ করবেন, পৃথিবীর জাপান অন্য দেশে যান, ফাংশনাল, আপনি যাবেন 2 মিনিট, ওখানে কি রেস্ট নিতে যাবে, টিভি দেখতে যাবে, পেন্টিং এর দিকে যাবে দেখতে, এগুলি বলে লাভ নেই। এগুলো একটা, আমার মনে হয় এটা অত্যন্ত একটা ভালো কাজ হয়নি সরকারের দিক থেকে। আমি বলবো যে এই যে আমি আগেই বললাম ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ভালো, এটার সুফলগুলো, আরেকটা মোটামুটি একটা সুফল ছিল, একটা ফিক্সড ইনকাম গ্রুপের লোক, এই সুফলটা তাদের কাছে চিনে নেওয়া হলো। আমার মনে হয় এটা ইটস নট এ গুড ডিসিশন। আমার মনে হয় ডক্টর মজিদ এই বিষয়ে, নিশ্চয়ই ডক্টর মজিদকে শুনতে চাইবো যে আমরা একটা বিরতি নিয়ে ফিরি, তাহলে আমরা একটু বিস্তৃত নিয়ে শুনতে চাইবো যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো বনাম যে বিনিয়োগের পরিস্থিতি, বিনিয়োগের যে আমরা বলবো যে পরিবেশ ইতিবাচক করার ক্ষেত্রে সরকারের ইচ্ছা, সেই ক্ষেত্রে আপনার একটু মন্তব্য আমরা একটু শুনবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মজিদ, সঞ্চয়পত্রের সুদের হার কমানো এবং সরকারের বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করার যে আকাঙ্ক্ষা, আপনি এটিকে কিভাবে দেখছেন? খুব পুষ্টিকর প্রশ্ন এবং বিষয় ঠিকই বর্তমান সময়ের জন্য। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সঞ্চয় মানুষ করবে যেখানে থেকে সে কিছু সুযোগ বা বিষয় পাবে সেটার। আমরা একটা সার্টেন টাইমে দেখছি যে ব্যাংকে মানুষের যে আস্থা, ব্যাংকের বিশাল অঙ্কের টাকা ধরেন আপনার লোপাট হয়ে যাওয়া বা হয়ে যাওয়া, ব্যাংকে টাকা রাখার ব্যাপারেও একটা মানুষের আস্থার একটা পুঁজিবাজারেও দেখা যাচ্ছে যে নানান ধরনের দৈব দুর্বিপাকের দ্বারা, নানান ষড়যন্ত্রের দ্বারা পুঁজিবাজারেও দেখা যাচ্ছে যে ঠিক মতন হচ্ছে না। এবং বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কনস্ট্রাকশন, সব কিছুতে যদি ভালো না থাকে, তখন মানুষ তার সঞ্চয়টা কোথায় রাখবে? ঠিক ওই সময় এই সুদের হারটা বাড়িয়ে দেওয়াতেই এবং কম্পারেটিভলি ওই দুই জায়গায় আস্থার পরিবেশগুলো কম থাকাতে সঞ্চয় পত্রে সুদের হার বাড়ানোতে সরকারের কাছে প্রচুর টাকা গত 1.5 বছরে 2 বছরে এসেছে। হ্যাঁ, ওটাও খারাপ না যদি ওই টাকাটাও আবার সরকার যথাযথভাবে ব্যবহার করতে পারতেন বা পারা যেত আর কি। আমরা যদি সরকারি এবং বেসরকারি বিনিয়োগের যে টোটাল রেশিওটা আমরা দেখি, আমরা কিন্তু একটা ভালোভাবে আটকেই আছি যে ওই 26, 27, 28 ওরধারে আর যাচ্ছে না। অর্থাৎ উভয় পক্ষ থেকে, বেসরকারি খাত থেকেও সরকারি খাত থেকেও গুণগত বিনিয়োগের বিষয়টা আসছে না আর কি। তো সেই জন্যেই এর ফলে কি হচ্ছে, সরকারের ওই যে সরকার, আইএমএফ ওই কারণেই কিন্তু বারবার বলে যে তুমি এই যে এত নিচ্ছ, এটা তো তোমার লোন, জনগণের কাছ থেকে তুমি তুলছো, তুমি ব্যাংকের থেকে হয়তো ব্যাংক রেট আরো অন্যভাবে নিতে পারতা, কিন্তু সেখানে তুমি সঞ্চয় পত্রে এই যে 12-13% বা ইত্যাদি দিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে আমরা গত 3-4 বছর লক্ষ্য করছি কি, আমাদের টোটাল ন্যাশনাল বাজেটের পাই চার্টে যদি আপনি দেখেন যে 15-16% টোটাল হচ্ছে আমার শুধু সুদের কিস্তি, শুধু সুদের কিস্তি। যে অর্থনীতিতে জাতীয় বাজেটের 16% বা 17% শুধু বার্ষিক সুদের কিস্তি শোধ করতে যায়, সেই অর্থনীতির ঋণের পরিমাণ কত, এবং এই ঋণের বোঝাকে সামনে রেখে কাজ করা বা এগুলো, এটা আসলে খুব কঠিন। তো সেই রকম একটা পরিবেশের থেকেই সাম্প্রতিককালে এই সুদের হারটা মানে কমানো হয়েছে। তবে এটা ঠিক, সরকার যখন সঞ্চয়পত্র একটি দীর্ঘমেয়াদী সময়ের করে নিয়ে থাকেন, এটা কিন্তু চুক্তিপত্র। তো এখানে আমরা নিকট অতীতেও কয়েকবার দেখেছি, ওই আগামী যে কেনা হবে এটা তার বেলায় প্রযোজ্য হবে, হওয়া উচিত, কিন্তু অনেক সময় দেখা যায় যখন কমে যায় তখন কিন্তু পিছন থেকে কাটা শুরু করে দেয় যে রেট কমে গেছে। এটা ঠিক না, এটা মৌলিক অধিকারের পরিপন্থী। আবার বাড়লে তো তখন আপনি তাকে দেন না, যে ওই যে আগের লোকের। এই বিষয়গুলো দেখার, এবং সাথে সাথে আমি মনে করি যে বেসরকারি খাতে বা ব্যাংকে
বিনিয়োগের ক্ষেত্রে যদি সুষ্ঠু সামষ্টিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, সম্ভব হয়, তাহলে এই কমানোর যৌক্তিকতা বা যথার্থতার আমার মনে হয় যে সে বিনিয়োগ উভয় পরিস্থিতি পক্ষকে ক্ষতিগ্রস্ত করা হবে। আমার মনে হয় যে বিনিয়োগ পরিস্থিতি নিশ্চয়ই ভালো হবে। আমি অন্য একটি বিষয়ে মানে একদম শেষ একটু সংক্ষিপ্ত মন্তব্য জানতে চাইবো যে সমবায়কে উৎসাহিত করার জন্য প্রথম আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল 96 থেকে, তখন সমবায়ের একটি, কিন্তু এই আওয়ামী লীগ সরকারে বা গত আওয়ামী লীগ সরকারের আসলে সমবায়ের প্রতি আগ্রহটা একটু কম মনে হচ্ছে অবস্থা দৃষ্টিতে। এর কারণ কি, নাকি সমবায়ের প্রতি আগ্রহ ঠিকই আছে? ট্রেডিশনাল সমবায় যেটা ছিল আমাদের ব্রিটিশ সময় থেকে বা পাকিস্তানের সময় থেকে, সেটার প্রতি আগ্রহ বা সেটার প্রতি মানে সবকিছু আগে থেকেই কিন্তু কমে এসছে। আমরা মাঝে বিআরডিবি দিয়ে আমরা কিছু মানে এক্সপেরিমেন্ট করেছিলাম, সেইটাও সামহাও নট আপ টু দ্য মার্ক। আমাদের সরকার এটা ছাড়েনি, আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করছি, বিশাল একটি বাড়ি একটি খাবার যে প্রকল্প আমরা করছি এখন, এইটাও কিন্তু মূলে সমবায় কিন্তু এটার মূলের মানে কেন্দ্রে আছে, যদিও এটা মডেলটা একটু অন্য কিসিমের। এটাও নিচে নিম্ন আয়ের মানুষদেরকে অর্গানাইজ করে তাদেরকে কিছু ইনপুটস দিয়ে তাদের থেকে রিটার্ন নিয়ে আসা। সুতরাং আমি এটা বলবো না যে আমরা এটা অস্বীকার করছি, তবে এইটাও ফ্যাক্ট, এইটাও ঠিক যে সমবায় ইন এ মডার্ন ইকোনমি, যে মার্কেট ইকোনমিতে আমরা এখন প্রবেশ করছি বা বিচরণ করছি, সেই ট্রেডিশনাল সমবায়ের যে একটা রোমান্টিক ধারণা ছিল, সেইটা ইজ নো লঙ্গার, এটা এতটা ইয়ে না, এটা ভ্যালিড না। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি যে নিম্ন আয়ের যে মানুষের ক্ষেত্রে একটা সেফটি নেট সমবায় ছিল এক সময়, সেই ধারণাটা কি এখন আসলে অবসলিউট হয়ে গেছে বা যেরকম? না, আমি মনে করি সমবায় একেবারে যে অবসলিউট হয়ে গেছে তা না। সমবায়ের স্পিরিটটা কিন্তু এখনো, আপনি ক্যালিফোর্নিয়া অরেঞ্জ গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন আছে, কি সমবায় নাই কেন? আছেই তো। মার্কেট ক্যারিয়ান হুইট ইসে আছে, সমবায় থাকবে না কেন? তবে এটা যুগোপযোগী করা দরকার, যে গতানুগতিক এই যে ছোট সবাই 2 টাকা করে দিয়ে, হ্যাঁ 2 টাকা করে সঞ্চয় দেবো, মেম্বার হবো, এটা না, এটাকে একটা প্রোগ্রেসিভ মার্কেট ওরিয়েন্টেড করতে হবে। আরেকটা হলো সমবায়ের জিনিসটা হলো ভালো লোকজন ম্যানেজমেন্ট আসা, স্বচ্ছতা দরকার। সমবায়ের একটা মেজর ইস্যু হয়েছিল কি, হিসাবপত্রটা তো ঠিক রাখতো না যারা ম্যানেজিং কমিটিতে থাকতো, তারা ওই যে 2 টাকা 10 টাকা সঞ্চয়তে ধমক দিয়ে ভোট নিত, এই যে গভর্নেন্স স্ট্রাকচারটা। আর তৃতীয়ত সময়ে বাংলাদেশের সময়ের জন্য একটা প্রবলেম আছে, সময়ের আইনটা ছোট, বিধি হলো আইন যদি 20 পাতা, বিধি হলো 100 পাতা। আর অডিট এত কমপ্লিকেটেড, আমি ব্যাংকের অডিট, বাংলাদেশ ব্যাংকও অত করা অডিট হয় না, অত এত কমপ্লিকেটেড আইন আপনার এই মানে এইভাবে সমবায় চলবে না, সমবায় কেউ রেজিস্টার হবে না। যখন আমি বার্ডের মহাপরিচালক ছিলাম, আমি আর আইয়ুব কদির সাহেব ছিলেন বিআরডিবি, ওনাকে কমিটি করে আমরা সমবায় আইনটা ইস্যু করেছিলাম। তখন আমি স্টাডি করে, আপনার কোরিয়ার সমবায় আইন কত জানেন? 8 না 9 পৃষ্ঠা, জাস্ট প্রিন্সিপাল গুলি দেওয়া আছে। তো জাপানে একই অবস্থা। আমাদেরটা খুলে দেখি, আমরা সবাই কমিটির মেম্বার, মা এই ঘটনাটা কাটছাট তো করতে পারবো না। এখন সময় আসছে যুগোপযোগী করে এক্সাম দিয়ে সমবায়টা নিশ্চয়ই আপনার হিসাব ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট অ্যাডাপ্টিবিলিটি থাকবে, একদম আগেকার মতো একদম একই ধরনের সমবায় হবে এটা না। তো সমবায়ের হিসাবে স্পিরিটটা হলো কি, কম্পারেটিভ ওয়েতে কাজ করা। সময় মানে আমরা এফবিসি এমসি এগুলো কি, এটা তো স্পিরিট অফ কোঅপারেশন, তাই না? সমবায়ের স্পিরিট। তো ডক্টর মজিদ, আমি একদম শেষ মিনিট আপনার কাছে জানতে চাইবো যে, যেটি আগে ডক্টর সালাউদ্দিন একটু প্রসঙ্গটি তুলেছিলেন যে আমাদের জিডিপি গ্রোথ বা স্ট্যাটিস্টিক্স আমাদের যাই দেখাক, আমাদের যে নিচের দিকে যে মানুষ, সেই মানুষদের আসলে অর্থনৈতিক যে কোয়ালিটি সেটি আসলে, বা জীবনযাত্রার যে কোয়ালিটি সেটা কতটা হচ্ছে, সেই ক্ষেত্রে আর কি জিনিস আমাদের কাজে লাগতে পারে বা খেয়াল হতে পারে? সমবায় একটি প্রসঙ্গ, সঞ্চয় নিয়ে আমরা আসলে আলোচনা করলাম। ওই সমবায় সবকিছুর থেকেই আমি মনে করি যে সামষ্টিক আর্থিক ব্যবস্থাপনায় আসলে একটা গুণগত মূল্যবোধগত পরিবর্তন, যেমন সমবায়ের ক্ষেত্রেই এখন সবাইকে কম্প্যাক্ট ভাবে রাখার মতন যে নেতৃত্ব গুণ, সকলকে মানার যে ব্যাপারটা, এইগুলো হচ্ছে। আমরা যদি জীবন মানের ব্যাপার দেখি এবং নিম্ন পর্যায়ের মানুষের যদি দেখি, তাতে বলতে পারি যে আমাদের যেমন জাতীয় জিডিপি আয় বলা হচ্ছে, ঠিক আছে 1300 কত মিলিয়ন ডলার, কত ডলার পার হচ্ছে, কিন্তু ওর সাথে মিল খাচ্ছে না যখন আমরা দেখি যে আমাদের বহু মানুষ অভিবাসী ওই নদীতে নৌকায় বা এতে বিদেশে যাওয়ার চেষ্টা করছে, মানে জীবনে এটার সাথে কিন্তু মিলছে না। হ্যাঁ, তো সেই জন্যই বলছি যে নিম্ন পর্যায়েও আসলে ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা স্বচ্ছতার এবং আরো বেশি দায়িত্বশীলতার, এবং এটা ঠিক প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা আমার সেবাগুলো বা আমার বিষয়গুলো, এর মাঝখানে কেউ মাঝখান থেকে এখান থেকে টাকা সরে যাচ্ছে কিনা, এই বিষয়টা দেখার ব্যবস্থাপনার উপরে আমি বেশি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং জনাব আব্দুল মান্নান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।